ছয়টি সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট রয়েছে স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড স্কোয়াড ড্রিল। স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড স্কোয়াড ড্রিল। সো এই সাবজেক্টের আজকের আমাদের ফার্স্ট ক্লাস। সো আজকের ক্লাস টুডেস লেসন, আজকের ক্লাসে আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে যে বিষয় জানার চেষ্টা করব, আমরা অনেকে জানি, আমরা যারা জানি তাদের জন্য রিভিশন হয়ে যাবে। আবার আমরা যারা ভুলে গিয়েছি বা আমরা যারা জানি না তাদের জন্য নিশ্চয়ই নতুন একটা লেসন হবে। সো আজকের ক্লাসে we are going to discuss about what is school assembly, requirements of school assembly and proceedings of school assembly। অর্থাৎ প্রাত্যহিক সমাবেশ কাকে বলে বা প্রাত্যহিক সমাবেশ কি, প্রাত্যহিক সমাবেশের প্রয়োজনীয়তা এবং এই সমাবেশের ধারাবাহিকতা বা ধারাবাহিক কার্যক্রম, এগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আপনি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যখন কথা বলবো যদি জিজ্ঞাসা করি একটু কাইন্ডলি আপনারা রেসপন্স করবেন। হয়তো সবাই করবে না, বাট যার যার সম্ভব হবে একটু রেসপন্স করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। ওকে, সো আমরা এই কোর্সটা যারা করতে আসছি, এই কোর্সটা আমরা যারা আছি অন্তর্ভুক্ত, সো নিশ্চয়ই আমাদের টার্গেট রয়েছে কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ফিজিক্যাল এডুকেশন টিচার হওয়া বা স্পোর্টস টিচার হওয়া, হোক সেটা প্রাইভেট বা গভর্নমেন্ট বা আদার্স, অথবা অন্যান্য অনেক কোচিং লাইন আছে বা অনেক ট্রেনিং এর লাইন আছে, ট্রেনিং এর সেক্টর গুলো রয়েছে, সেই সব জায়গাতে যাওয়া। সো যারা বিশেষ করে আমাদের সাবজেক্টের সবচেয়ে লার্জ প্ল্যাটফর্ম হচ্ছে টিচিং প্রফেশন। আমাদের এই ফিজিক্যাল এডুকেশনের সবচেয়ে বেশি পোস্ট ফাঁকা থাকে শিক্ষকতা পেশায়। সো আমরা যদি একটু নিজেদেরকে হাইলাইট করতে পারি, একটু যদি নিজেরা চেষ্টা করে নিজেরা কোয়ালিফাইড হতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য কিন্তু জবের অপরচুনিটি অনেক বেশি থাকে। সো আমরা যারা টিচিং প্রফেশনে আছি তাদের জন্য এই ডেইলি অ্যাসেম্বলি এটা কি বা এটার প্রসিডিউরটা কেমন, এটা জানাটা খুবই জরুরি, বিশেষ করে ফিজিক্যাল এডুকেশন টিচার। যখন আপনি অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে জব করবেন বা স্পোর্টস টিচার হিসেবে জব করবেন, আপনার হতে পারে আপনার রেসপন্সিবিলিটিস এর মধ্যে একটা পড়ে অ্যাসেম্বলি কন্ডাক্ট করা। সো অ্যাসেম্বলি কিভাবে কন্ডাক্ট করতে হয়, এটা আমরা যখন স্কুল কলেজে পড়েছি আমরা কিন্তু মোটামুটি আমাদের এখনো পর্যন্ত ধারণা আছে যে আমরা আসলে অ্যাসেম্বলি কিভাবে করা হতো। ওখানে জাতীয় সঙ্গীত হতো, শপথ হতো, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ হতো, এক্সারসাইজ হতো, বা আরো আদার্স কিছু স্পিচ থাকতো, কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকলে সেখানে অ্যানাউন্স করা হতো। সো এই যে প্রসিডিউর গুলা ফর্মাল ওয়েতে আজকে আমরা জানার চেষ্টা করব। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই এই সিস্টেমটাকে মনে রাখবেন। আর আমি আবার জিজ্ঞাসা করব, এটার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জিজ্ঞাসা করব। ওকে, সো আমরা প্রথমে আসি, হোয়াট ইজ অ্যাসেম্বলি বা প্রাত্যহিক সমাবেশ বা স্কুল অ্যাসেম্বলি। ঠিক আছে, এই স্কুল অ্যাসেম্বলিটা কি? বিফোর দ্য স্টার্ট অফ দ্য ক্লাস, teachers and the students get assembled in the open space of the school daily. This is called daily assembly. Before the start of the class শুরু হওয়ার পূর্বে teachers and the students get assembled. Teacher শিক্ষক এবং শিক্ষার্থীরা কি করে? get assembled, একত্রিত হয় in the open space, একটা খোলা জায়গায়, of the school daily, স্কুলের একটা খোলা জায়গায়, স্কুলের খোলা জায়গায় একত্রিত হয়। কিসের জন্য? এই খোলা জায়গাটা হতে পারে একটা ফিল্ড, হতে পারে ইনডোর, হতে পারে ছোট পরিসরে, অনেক প্রতিষ্ঠানের জায়গা কম থাকে ছোট পরিসরে। সো এই যে খোলা জায়গায় একটা ওপেন স্পেসে ক্লাস শুরু হওয়ার পূর্বে টিচার এবং শিক্ষার্থী সকলে একত্রিত হয়ে কিছু স্পেসিফিক কিছু কার্যক্রম করে, এটাকেই মূলত কি বলা হয়?
অ্যাসেম্বলি বলা হয়। ঠিক আছে? ক্লাস শুরুর আগে বিদ্যালয়ের সামনে খোলা জায়গায় প্রতিদিন নির্ধারিত সময়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সমবেত হওয়াকে প্রাত্যহিক সমাবেশ বলে। তাহলে বুঝতে পেরেছেন হোয়াট ইজ অ্যাসেম্বলি বা সমাবেশ কাকে বলে, প্রাত্যহিক সমাবেশ কাকে বলে বা ডেইলি অ্যাসেম্বলি কাকে বলে, এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, আবারও বুঝতে পারছি। আমরা আপনাদের পরীক্ষাগুলোতে বাংলায় কোশ্চেন থাকে, ঠিক আছে? যদি কেউ বেশি মার্ক পেতে চান বা যদি কেউ ইংরেজিতেও লিখেন কোনো সমস্যা নাই, ইংরেজিতে লিখলেও লেখা যায়। অনেক সময় বিভিন্ন ডেফিনেশন বা বিভিন্ন সংজ্ঞাগুলোও ইংরেজিতে লিখলে প্রেজেন্টেশনটা আরো ভালো থাকে, মার্ক বেশি পাওয়া যায়। স্যার এটা প্রশ্নের কাঠামোটা কিরকম হতে পারে? আচ্ছা, কোশ্চেন প্যাটার্নটা আমি পরে দেখাবো। আমি আপনাদের প্রিভিয়াস কোশ্চেন গুলোও দিয়ে দিব। ওকে, আপনার কোশ্চেন প্যাটার্নটা নিয়ে চিন্তা আর কি করবেন না। স্যার, বাংলাও আর ইংরেজি যদি একসাথে দেই কোনটা বেশি প্রাধান্য, জি বাংলাটা নাকি ইংরেজিটা? কোশ্চেন থাকে বাংলায়। এখন সিস্টেম হচ্ছে যে ভাষায় থাকে সেই ভাষায় লেখার। তবে টেকনিক্যাল টার্ম গুলা আপনারা চাইলে ইংরেজিতে লিখতে পারেন। ইংরেজিতে কিভাবে? ইংরেজিতে মিনস আপনি লিখলেন ক্লাস। এখানে ক্লাস বানানটা দেখছেন? কিভাবে ক্লাস বানানটা দেওয়া আছে? এখানে ক্লাস বানানটা দেখেন। বাংলায় ক্লাস বানানটা খেয়াল করেন। দেখেছেন? আমি মার্ক করে দিয়েছি। এই ক্লাস বানানটা খেয়াল করেন। এটা যদি আপনি এই ক্লাস শব্দটা কি? ইংরেজি শব্দ কিন্তু। আপনি যদি এখানে শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার আগে দিলে সেটা বাংলা হবে। শ্রেণী কার্যক্রম। বুঝতে পেরেছেন? শ্রেণী। সো সেটা হচ্ছে বাংলা। এখন কিছু টার্ম থাকে যেমন স্পোর্টস। আপনি বাংলায় বানান করে স্পোর্টস লিখলেও ওটা কিন্তু ইংরেজি ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড। তো এটা বাংলায় আপনি লিখলেও অসুবিধা নাই, ঠিক আছে? তো আমি কোনগুলা বেশি বলি যে ইংরেজিতে লেখা ট্রাই করবেন, ডেফিনেশন গুলা, সংজ্ঞাগুলা। আপনি যদি একটা বা দুটা সংজ্ঞা দেন, একটা ইংরেজিতে সংজ্ঞা দিয়ে দিলেন বা একটা বাংলাতে সংজ্ঞা দিলেন, তখন দেখা যায় মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের এই পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা এমন থাকে, এখানে 1 মার্কের কোশ্চেন থাকে, 2 মার্কের কোশ্চেন থাকে এবং 5 বা 6 মার্কের কোশ্চেন থাকে। 3টা সেগমেন্টে ভাগ করা থাকে। বুঝতে পেরেছেন? পরীক্ষার কোশ্চেন গুলা থাকে শর্ট কোশ্চেন 1 মার্ক এবং 2 মার্কের। এরপরে থাকে ব্রড, সেটা 5 থেকে 6 মার্কের। আচ্ছা, তাহলে আমরা আসি অ্যাসেম্বলি কাকে বলে। অ্যাসেম্বলি কি? ক্লাস শুরুর আগে বিদ্যালয়ের সামনে খোলা জায়গায় প্রতিদিন নির্ধারিত সময়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সমবেত হওয়াকে প্রাত্যহিক সমাবেশ বলে। এখন এই প্রাত্যহিক সমাবেশের প্রয়োজনীয়তা কি? রিকোয়ারমেন্টস অফ স্কুল অ্যাসেম্বলি অথবা নেসেসারি অফ স্কুল অ্যাসেম্বলি। প্রাত্যহিক সমাবেশের প্রয়োজনীয়তা কি? আচ্ছা, কি প্রয়োজন? এই প্রাত্যহিক সমাবেশ কেন হয়? কেউ বলতে পারবেন? কি জন্য দরকার এটা? আপনাদের কাছ থেকে শুনতে চাই। কেউ কি বলতে পারবেন? শারীরিক ও মানসিকভাবে প্রথমে প্রস্তুতি নিয়ে আর কি ক্লাস শুরু করার জন্য। ওকে, এক্সেলেন্ট। দেন আর কেউ কোনো পয়েন্ট বলতে চান? স্যার হতে পারে বলতে বিভ্রান্ত বোধ করছে, সেই কারণে বলতে চাচ্ছে না। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছি। আমি বলি স্যার, শিক্ষার্থীদেরকে শারীরিক এবং মানসিকভাবে একটু উৎফুল্ল করার জন্য, উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যেই অলসতা এটা দূর হয় এবং শ্রেণীকক্ষে শ্রেণী পাঠদানে মনোযোগী হয়। স্যার এটাই সবচেয়ে সুন্দর উত্তর, শারীরিক ও মানসিক প্রস্তুতি। ভেরি গুড। আফসার হুসাইন, ফারিদ আহমেদ, ভালো বলেছেন।
স্যার এইসব প্রশ্নের উত্তরগুলো কি আমরা পিডিএফ আকারে পেয়ে যাব ক্লাস শেষে? প্রশ্নগুলা যদি কোনোভাবে আমাদেরকে মানে প্রোভাইড করতেন আমাদের জন্য একটু ভালো হতো, মানে কোশ্চেন প্যাটার্নটা একটু অ্যানালাইসিস করাটা আমাদের জন্য একটু ইজি হতো। আচ্ছা, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা আপনাদের প্রিভিয়াস কোশ্চেন দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আপনারা পাবেন। ক্লাস করতে থাকেন। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, আগে একদিন ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল, আজকে এই সাবজেক্টের স্কুল অ্যাসেম্বলি এন্ড স্কোয়াড ড্রিল এই সাবজেক্টের আজকে ফার্স্ট ক্লাস। সো আপনারা এই পিডিএফ পাবেন। আই হোপ পিডিএফ এর মধ্যে সব অ্যান্সার গুলা পাবেন, অন্য কোনো বই কেনা লাগবে না। যদি কেউ বই কেনার জন্য আগ্রহী থাকেন, আমি নিরুৎসাহিত করব। আপনাদের আগের ব্যাচে সবাই আমার পিডিএফ গুলা পড়েই আর কি পরীক্ষা দিয়েছে, অলমোস্ট 98%। কোনোটাতে 100% কমন আসছে, কোনোটাতে 98 থেকে 95 থেকে 98 এরকম কমন আসছে। যাই হোক, আপনাদের অসুবিধা হওয়ার কথা না। এই পিডিএফ দিয়ে আমি পিডিএফ দিয়ে দিব, এর পরেও আপনাদেরকে প্রিভিয়াস কোশ্চেন দিয়ে দিব, যাতে করে আপনাদের কোশ্চেন প্যাটার্ন বুঝতেও সুবিধা হয়, এদের অ্যানালাইসিস করতে সুবিধা হয়। চাইলে আপনারা অন্য বইয়ের হেল্পও নিতে পারেন ওই কোশ্চেন গুলা দেখে। ওকে, আমরা পিডিএফ হলে আর হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন গুলো হলে তাহলে আই থিংক আমাদের আর কিছু প্রয়োজন হবে না। ওকে, পাবেন, আপনারা পাবেন। ঠিক আছে, আমরা প্রাত্যহিক সমাবেশের প্রয়োজনীয়তা আলোচনা করছিলাম। নাম্বার 1, শৃঙ্খলা ও নিয়ম শেখানো। এই প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে যখন বাচ্চারা বা শিক্ষার্থীরা যখন অ্যাসেম্বলিতে যায়, সবাই লাইনে দাঁড়ায়, আবার অ্যাসেম্বলি শেষে কিন্তু লাইন আপ করে সবাই যার যার ক্লাসে চলে যায়, নিয়ম মেনটেন করে, ডিসিপ্লিন মেনটেন করে যার যার ক্লাসে যায়। বিভিন্ন রুলস রেগুলেশন অ্যাসেম্বলিতে অ্যানাউন্স করা হয়, স্কুল রুলস বলেন, ক্লাস রুলস বলেন, ডিসিপ্লিন রিলেটেড বিভিন্ন ইস্যু থাকে, সেগুলোও কিন্তু অ্যাসেম্বলিতে অ্যানাউন্স করা হয়। সো বাচ্চারা পুরো স্কুলের সবাইকে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু এই অ্যাসেম্বলি ব্যবহার করা হয়। খেয়াল করেন, উৎসাহ ও অনুপ্রেরণা। সমাবেশে বিভিন্ন ধরনের প্রেরণাদায়ক কথা বলা হয়, যা শিক্ষার্থীদের উৎসাহিত করে। শিক্ষকদের বক্তব্য, পুরস্কার বিতরণে ইত্যাদি শিক্ষার্থীদের নতুন উদ্যমে কাজ করতে সাহায্য করে। অর্থাৎ সমাবেশে যখন টিচাররা ইন্সপায়ারেশনাল মূলক ইন্সপায়ার্ড দেয়, যখন হচ্ছে বাচ্চাদেরকে ইন্সপায়ার্ড দেয়, অথবা যখন কোনো প্রাইজ গিভিং সেরেমনি থাকে, অনেক প্রতিষ্ঠানে কি করে, অ্যাসেম্বলিতে প্রাইজ দেয়, যাতে করে সবাই দেখতে পায় যে কে পুরস্কার পাচ্ছে। আবার যে পুরস্কার পাচ্ছে যে শিক্ষার্থী, তার জন্য ভালো লাগে যে তার স্কুলের সবার সামনে তাকে প্রাইজ দিচ্ছে, তাকে পুরস্কৃত করছে।
সেটা কিন্তু তাদের জন্য অনেক অনুপ্রেরণা যোগায়, তাদের অনেক নতুন উদ্যমে কাজ করতে সাহায্য করে। ঠিক আছে, পুরস্কার পেতে কারই না ভালো লাগে। সো শিক্ষার্থীরা এটাতে কিন্তু অনেক ইন্সপায়ার্ড হয়। কমিউনিকেশন, যোগাযোগ, কিভাবে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মধ্যে নিয়মিত যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়। যখন এমনও হতে পারে আমাদের অনেক টিচারের ডেইলি একই ক্লাস থাকে না, তো এরকম ক্ষেত্রে যখন অ্যাসেম্বলি হয় তখন সব শিক্ষার্থী, সব শিক্ষকদের সাথে কিন্তু কমিউনিকেশন হয়, সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয়। তো এটাও কিন্তু কমিউনিকেশন বিল্ড আপের একটা স্টেজ বলা যেতে পারে। শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মধ্যে নিয়মিত যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়। নোটিশ বা জরুরি বার্তা সহজে পৌঁছানো যায়, যেটা বলছিলাম, কোনো ইনফরমেশন থাকলে অ্যাসেম্বলিতে কিন্তু শেয়ার করা হয়। সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষা, সমাবেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের সামগ্রিক মানসিক ও সামাজিক বিকাশে সহায়তা করে। অনেক সময় সমাবেশে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়ে থাকে। আপনি বলতে পারেন বিভিন্ন অনেক প্রতিষ্ঠানে বাচ্চাদের জন্য রিদমিক এক্সারসাইজ রাখা হয়। রিদমিক এক্সারসাইজ কেমন? সেটা ছন্দময় ব্যায়াম, যেটা মিউজিকের তালে তালে ব্যায়াম হয়। তো বাচ্চারা কিন্তু ওখান থেকে অনেক কিছু শিখতে পারে। সাংস্কৃতিক দিক, ঠিক আছে, সমাবেশে অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করা হয়। অনেক সময় দেখবেন যে স্কাউট, বিএনসিসি বা সামাজিক কোনো রেড ক্রিসেন্ট, এই টাইপের যে সংগঠনগুলো সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, সো বিভিন্ন অ্যাক্টিভিটিসে কিন্তু এই সমাবেশের মাধ্যমে অনেক সময় পরিচালনা করা হয়। কিভাবে? যেমন এই যদি কোনো জায়গাতে বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে যাই আমরা আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে সহায়তা নিয়ে, তাহলে কিন্তু আমরা সমাবেশে সহজে অ্যানাউন্স করতে পারি যে আমাদের এরকম একটা অ্যাক্টিভিটিস হবে, সবাই যে যার মতো যার যার জায়গা থেকে হেল্প করতে পারে, অথবা যারা যারা স্বেচ্ছাসেবক হিসাবে এগিয়ে যেতে চায়, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়। তো এইভাবেও কিন্তু, বা কোনো বৃক্ষরোপণ হতে পারে, কর্মসূচি হতে পারে, কোনো ট্রাফিক সিগন্যাল বা দেশের কল্যাণে কাজ হতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন সামাজিক কাজ ও উদ্যোগও কিন্তু শিক্ষার্থীদের এই সমাবেশ থেকেও উদ্যোগ নেওয়া যায়, এবং যেটা আমাদের শিক্ষার্থীদের সামগ্রিক, যেটা বলা হচ্ছে মানসিক এবং সামাজিক বিকাশে সহায়তা করে। দলগত অনুভূতি, সকলের সকালের যে সমাবেশ, এই সমাবেশে সবাই একত্রে অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মধ্যে একতা, একটা বন্ডিং ক্রিয়েট হয়। সবাই যে একটা দলগত অনুভূতি বৃদ্ধি পায়। একটা ক্লাস এক লাইনে দাঁড়ায়। আপনারা খেয়াল করবেন, নিশ্চয়ই আপনারাও স্কুল কলেজে অ্যাসেম্বলি করেছেন। সো যখন অ্যাসেম্বলি করা হয় স্পেসিফিক ক্লাস বা সেকশন ওয়াইজ কিন্তু দাঁড় করানো হয়। সো দেখা যায় ওই যে ক্লাস বা যে সেকশন একসাথে দাঁড়িয়ে আছে একটা লাইনে, সেই সেকশনের মধ্যে কিন্তু একজন আরেকজনের সাথে বন্ডিংটাও ক্রিয়েট হয় এই সমাবেশের মাধ্যমে। দেশপ্রেম ও জাতীয়তাবোধ, প্রত্যেক সমাবেশে শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হবে। কিভাবে? এই যে আমাদের অ্যাসেম্বলি গুলা কন্ডাক্ট হয়, এই অ্যাসেম্বলিতে তো সবাই শপথ গ্রহণ করে, সবাই জাতীয় সঙ্গীত গায়। তো জাতীয় সঙ্গীত যখন পরিবেশন হয় তখন সবাই জোরে আমরা গাইতে থাকি জাতীয় সঙ্গীত, যেটার মাধ্যমে আমাদের দেশপ্রেম বা জাতীয়তাবোধ কিন্তু বেড়ে যায়। প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও শৃঙ্খলা উন্নত করা সম্ভব, যা তাদের সার্বিক উন্নয়নে, অর্থাৎ তাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই যে প্রাত্যহিক সমাবেশের প্রয়োজনীয়তা, কয়টা পয়েন্ট একটু মনে রাখেন। আপনারা এর বাইরে থেকেও যদি কারো পয়েন্ট থাকে আপনারা চাইলে অ্যাড করতে পারেন। সো আমি আমার প্রত্যেকটা পিডিএফ আপনারা দেখবেন যে বেশি বেশি পয়েন্ট আকারে দেওয়া, যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয় বা মুখস্থ করতে সুবিধা হয়। ঠিক আছে, যে কারণে এই যে সমাবেশের প্রয়োজনীয়তা আপনারা পয়েন্ট আকারে একটু মনে রাখার চেষ্টা করেন। নাম্বার 1, শৃঙ্খলা ও নিয়ম, উৎসাহ ও অনুপ্রেরণা, যোগাযোগ,
সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষা, দলগত অনুভূতি, দেশপ্রেম ও জাতীয়তাবোধ। আরো যদি সহজ উপায়ে বলি যে সমাবেশের প্রয়োজনীয়তা কি। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি জি ভাই, স্যার, শুনতে জি স্যার, শুনতে পাচ্ছি। আরো যদি খুব সহজ উপায়ে বলি যে সমাবেশের প্রয়োজনীয়তা কি, আপনি যদি নিজের ভাষায় লিখতে চান, পরীক্ষাতে যেটা হয় পয়েন্ট আকারে লিখলে নাম্বার বেশি পাওয়া সম্ভব বেশি থাকে। ঢালাও কেউ রচনার মতো লিখে গেলে দেখা যায় যে নাম্বার কম পায়, বাট যদি কেউ পয়েন্ট আকারে দেয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি নাম্বার পেয়ে থাকে। আমরা যখন খাতা দেখি প্রেজেন্টেশন ভালো হলে কিন্তু অটোমেটিক তাকে বেশি নাম্বার দিতেই পারে যে ভালো লিখেছে বা পয়েন্ট আকারে লিখেছে। সো ব্যাপারটা ওরকম। যদি সহজ সিস্টেমে মনে রাখতে চান, একটু নিজের স্কুল কলেজ লাইফে চলে যাবেন, চোখ বন্ধ করে ভাববেন যে আমি যখন অ্যাসেম্বলি করতাম, তো আমি অ্যাসেম্বলি করলে আমার কি কি উপকার হতো, বা অ্যাসেম্বলি করলে একটা স্টুডেন্টের কি কি উপকার হতে পারে, কি কি ডেভেলপ হতে পারে। শুধু চোখ বন্ধ করে চিন্তা করবেন। সবাই লাইনে যায়, তাহলে লাইনে যায়, লাইনে অ্যাসেম্বলি থেকে আবার কামব্যাক করে, অ্যাসেম্বলি থেকে ফিরে আসে। তো তাদের যেটা হয় ডিসিপ্লিনটা বৃদ্ধি পায়। সবাই একসাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করে। এই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তাদের কি হয়, দেশপ্রেম বৃদ্ধি পায়, দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। ঠিক আছে, অ্যাসেম্বলিতে বিভিন্ন শিক্ষক শিক্ষার্থী সবাই একসাথে একত্রিত হয়, এই কারণে সবার সাথে সবার যোগাযোগ বা কমিউনিকেশনটাও বৃদ্ধি পায়। আরো বলতে পারেন যে অ্যাসেম্বলিতে শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশন করে। অনেক সময় দেখা যায় কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে গীতা, কেউ বাইবেল, কেউ ত্রিপিটক, কেউ কোরআন, বাইবেল, ত্রিপিটক, কেউ হচ্ছে বেদ, হিন্দু ধর্মগ্রন্থ। তো অনেক প্রতিষ্ঠানে কিন্তু শুধুমাত্র কোরআন তেলাওয়াত হয়, আবার অনেক প্রতিষ্ঠানে সব ধর্মগ্রন্থ থেকে পাঠ হয়। তাদের যে যে ধর্ম স্টুডেন্ট থাকে সেই সব ধর্মগ্রন্থ থেকে পাঠ হয়। তো দেখা যায় যারা এই অ্যাসেম্বলিটা কন্ডাক্ট করে মূলত ফিজিক্যাল এডুকেশন টিচার, বাট তাকে হেল্প করে স্টুডেন্টরা। কিভাবে হেল্প করে? কেউ জাতীয় সঙ্গীত গাচ্ছে, লিড দিচ্ছে, লিডিং ইন ফ্রন্ট যেটাকে বলা হয়। কেউ শপথ পাঠ করার জন্য একজন শপথের জন্য আসছে, কেউ কেউ রিসাইটেশন বা তেলাওয়াতের জন্য আসছে, যার যার ধর্মগ্রন্থ থেকে পাঠের জন্য আসছে। এতে করে তাদের কিন্তু লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ হয়। সবাই কিন্তু মাইক্রোফোন নিয়ে কথা বলতে অভ্যস্ত না, বা সবাই মাইক্রোফোন নিয়ে কথা বলতে পারে না। দেখবেন যারা 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 ভালো পারে, যাদের মধ্যে কনফিডেন্স ভালো থাকে, তারাই কিন্তু সামনে আসে। সেভাবে বাই রোটেশনে যদি অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার অনেকগুলা স্টুডেন্টকে বিল্ড করা যায়, অনেকগুলা স্টুডেন্টকে সাপোর্ট দেওয়া যায়, তখন দেখা যাবে যে তাদের লিডারশিপ কোয়ালিটিস কিন্তু বিল্ড আপ হয় এই অ্যাসেম্বলির মাধ্যমে। এভাবে যদি আপনারা একটু চিন্তা করেন যে অ্যাসেম্বলিতে আমরা কি কি করতাম ছোটবেলায়, আমাদের কোন কোন দিকগুলা ডেভেলপ করে, ঠান্ডা মাথায় চিন্তা করলেও আপনারা অনেকগুলা পয়েন্ট আই হোপ আপনারা পেয়ে যাবেন। এখন আসি প্রসিডিউর অফ, এই যে প্রসিডিংস অফ স্কুল অ্যাসেম্বলি বা প্রসিডিউর, সমাবেশের ধারাবাহিক কার্যক্রম। আচ্ছা, ডেইলি অ্যাসেম্বলির ধারাবাহিক কার্যক্রম কেউ কি বলতে পারবেন? একটু শুনি আমাদের মধ্যে কেউ জানেন কিনা। এখানে কেউ আছেন যিনি কোনো স্কুল কলেজে শিক্ষকতা করেন এখন, এমন কেউ কি আছেন? জি স্যার, আমি আছি। আফসার হোসেন, আপনি কোথায় কোথায় জব করছেন? আমি সন্দীপ মডেল স্কুল এন্ড কলেজে আছি স্যার, সন্দীপে। পড়াশোনা চলতেছে, এখন মাস্টার্স ফাইনাল ইয়ারের এক্সাম চলতেছে, যার কারণে ফেনী আছি এখন বর্তমানে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আফসার। তাহলে আপনি যেখানে জব করছেন ওখানে ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে জয়েন করেছেন নাকি অন্য কোনো টিচার হিসেবে? না, সহকারী শিক্ষক হিসেবে জয়েন করছি। এই সবাই উৎসাহিত করতেছে যে বিফিএড করার জন্য, যার কারণে কোর্স নেওয়ার চিন্তা ভাবনা করে অ্যাডমিশন নিলাম আর কি।
ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে। সো আপনার স্কুলেও নিশ্চয়ই অ্যাসেম্বলি হয়। তো আমরা অ্যাসেম্বলির প্রসিডিউরটা কি আমরা অন্য কেউ উইদাউট আফসার হোসাইন আর কেউ কি বলতে পারেন যে অ্যাসেম্বলিতে কি কি হয় বা কি কি করানো হয়, এরকম কেউ কি বলতে পারবেন? আমরা নিশ্চয়ই পিডিএফ দেখবো। তার আগে আমি একটু জানতে চাই আমাদের মধ্যে আমরা কে কে জানি এই প্রসিডিউরটা, বা আমরা কেউ জানি কিনা। অ্যাসেম্বলিতে তো মেইনলি হচ্ছে শপথ বাক্য পাঠ করানো হয়, কোরআন তেলাওয়াত হয়, বিভিন্ন ধর্মের হয়তো 2টা ধর্ম থাকলে হিন্দু ধর্মের জন্য তাদের গ্রন্থ থেকে পাঠ করানো হয়, আর মুসলিম ধর্মের জন্য কোরআন তেলাওয়াত করা হয়। তারপরে হচ্ছে আপনার জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়, দেন কিছু এক্সারসাইজ করানো হয়। ওকে, ভেরি গুড। এখন থ্যাংক ইউ আপনাকে। এখন আমরা একটু জানি যে এটার প্রসিডিউরটা কি। আমরা জানি অনেক অ্যাক্টিভিটিস হয়, কোরআন তেলাওয়াত, সেখানে জাতীয় সঙ্গীত, শপথ, এক্সারসাইজ, ঠিক আছে। সো এটার একটা প্রসেস আছে, এটার একটা প্রসেস আছে। আপনি র্যান্ডমলি একটার পর একটা করাতে পারবেন না। এটার একটা গভর্নমেন্ট ইনস্ট্রাকশন আছে, একটা সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সটাকে আপনাকে মেনটেন করতে হবে অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার। এখানেই আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচার বা স্পোর্টস টিচারদের পার্থক্যটা এখানেই। অন্য সব টিচাররা কিন্তু এই ব্যাপারে অবগত থাকবেন না, অন্য সব টিচাররা এই ব্যাপারে জানবেন না, বাট ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে আমাদের এটা জানা উচিত। এটা সিস্টেমটা কি, এটার প্রসিডিউরটা কি, সবাই একটু খুব খেয়াল করবেন। এটা কিন্তু অনেক চাকরির পরীক্ষাতেও আসে, ইভেন চাকরির ভাইবাতেও আসে। লাস্ট এনটিআরসি এই যে 18তম যে এনটিআরসি এর ভাইবা, এই ভাইবাতে বেশিরভাগেরই জিজ্ঞাসা করা হয়েছে, ফিজিক্যাল এডুকেশনের বেশিরভাগেরই জিজ্ঞাসা করা হয়েছে অ্যাসেম্বলি কিভাবে করতে হয়, অ্যাসেম্বলি করান। ঠিক আছে, ভাইবা বোর্ডেই কিন্তু এরকম বলেছে। তো বেশিরভাগের ক্ষেত্রে অলমোস্ট 90% অ্যাভোভ 90%-এরও বেশি সবাইকেই জিজ্ঞাসা করেছে যে অ্যাসেম্বলি করান, অ্যাসেম্বলি কিভাবে করাতে হয়, বা অ্যাসেম্বলির ধারাবাহিক কার্যক্রম বা প্রসিডিউরটা কেমন, আমরা একটু খেয়াল করি। ওকে, তো এর জন্যই বলছি এটা খুবই ইম্পর্টেন্ট। শিক্ষার্থীরা শৃঙ্খলার সাথে শ্রেণী অনুযায়ী ফাইলে দাঁড়াবে। শ্রেণীর মেয়েরা সংখ্যায় বেশি হলে সব শ্রেণীর মেয়েরা একত্রে হয়ে একটি আলাদা ফাইলে দাঁড়াবে। পতাকানন্দের ডান পাশে প্রধান শিক্ষক। আচ্ছা, এই প্রথমটা একটু বলি। এখানে যে ব্যাপার দাঁড়ানোর ক্ষেত্রে এখানে যে দেওয়া আছে, এটা যে অফিসিয়াল রুলস বিষয়টা এমন না। এটা হতে পারে আপনি কোনো ক্লাস ওয়াইজ দাঁড় করাতে পারেন, ক্লাস ওয়াইজ বয়েজ এবং গার্লস ভিন্ন ভিন্ন লাইনে দাঁড় করাতে পারেন। ওকে, ক্লাস ওয়াইজ বয়েজ গার্লস। এরপরে ধরেন একটা অ্যাসেম্বলিতে 6 থেকে 10 পর্যন্ত আপনার স্কুলে স্টুডেন্ট আছে, 6 to 10। সো আপনি 10 বয়েজ, 9 বয়েজ এভাবে সাজাতে থাকবেন, 8 বয়েজ, 7 বয়েজ, 6 বয়েজ। আর অপোজিট সাইডের সব মেয়েদের এক জায়গাতে দেওয়া ভালো। ঠিক আছে, 10 গার্লস, 9 গার্লস, 8 গার্লস, 7 গার্লস এন্ড 6 গার্লস এভাবে। এরপরে অনেক জায়গাতে দেখা যায় যে একটা ক্লাসেই 4টা 5টা করে সেকশন থাকে, এ বি সি ডি ই এফ এরকম অনেকগুলো সেকশন থাকে, অর্থাৎ তাদের নাম্বার অফ স্টুডেন্টস অনেক বেশি হয়। তো যখন নাম্বার অফ স্টুডেন্টস বেশি হবে তখন সেকশন ওয়াইজও লাইন করানো যেতে পারে, বাট অ্যাসেম্বলিতে সেকশন ওয়াইজ লাইন করানোটা ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু অ্যাসেম্বলির জন্য লম্বা সময় আমরা পাই না। সেই ক্ষেত্রে ক্লাস ওয়াইজই লাইন বেশি করে দেওয়া যেতে পারে। ধরেন 10 এর 2টা 3টা লাইন দিয়েছেন, যে যে সেকশনেরই হোক না কেন ওই তাদের লাইনে দাঁড়িয়ে পড়বে। ঠিক আছে, এইভাবে অনেক জায়গাতে দেখা যায় যে একটা বয়েজ 10 বয়েজ পাশে হচ্ছে 10 গার্লস, তারপরে 9 বয়েজ পাশে 9 গার্লস এভাবে দিয়ে থাকে। তো এটা দিলে যে কোনো অসুবিধা তা না, যে যে প্রতিষ্ঠানের সুবিধা অনুযায়ী এটা আপনারা লাইন আপ করে নিতে পারেন। সো প্রথমে এরকমটা সবাই দাঁড়াবে। খেয়াল করেন একটু পতাকা দণ্ডের, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বাট আমরা সবসময় মেনটেন করি না, এটা ইম্পর্টেন্ট। পতাকা দণ্ডের ডান পাশে প্রধান শিক্ষক, পতাকা দণ্ডের ডান পাশে প্রধান শিক্ষক,
এবং বাম পাশে শারীরিক শিক্ষার শিক্ষক দাঁড়াবেন। পতাকার কোন পাশে প্রধান শিক্ষক দাঁড়াবেন? ডান পাশে, রাইট সাইডে। এবং বাম পাশে শারীরিক শিক্ষার শিক্ষক বা ফিজিক্যাল এডুকেশন টিচার দাঁড়াবেন। বাট মোস্ট অফ দ্য স্কুল অ্যান্ড কলেজে এটা হয় না। এই যে দেখেন, আপনারা এখানে রাইট সাইডে একটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন পতাকা দণ্ডের এটা কোন পাশ, সেটা সার্কেল করেছি, ব্লু সার্কেল দেখতে পাচ্ছেন? জি স্যার। আমাদের এখানে কি বলা ছিল? পতাকা দণ্ডের কোথায়? ডান ডান পাশে। এক্স্যাক্টলি, খেয়াল করেন ডান পাশে আছে কিনা। এটা ডান পাশে প্রধান শিক্ষক এবং বাম পাশে এটা হচ্ছে শারীরিক শিক্ষার শিক্ষক। ঠিক আছে? সো এই যে সিস্টেমটা, এটা আমাদের দেশের নিয়ম যে এটা এভাবে দাঁড়াতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা এভাবে পারি না, বিকজ যে প্রতিষ্ঠানে আমি চাকরি করছি সেখানে সিস্টেমই অন্যরকম। সো এরকম হতেই পারে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু না। বাট আপনি যদি রুলসটা জেনে থাকেন তাহলেই আপনার জন্য সুবিধা। অনেক জায়গাতে এটা ধরে, পরীক্ষাতে আসে, চাকরির পরীক্ষাতে জিজ্ঞাসা করে, ভাইভাতে জিজ্ঞাসা করে। সো প্রধান শিক্ষক কোথায় দাঁড়াবেন? ডান পাশে। বাম পাশে দাঁড়াবেন শারীরিক শিক্ষার শিক্ষক। ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম। এখন এই যে ডান পাশের যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডান পাশের এই যে চিত্র, রেড টিক দিয়ে দিয়েছি, এই চিত্রটা একটু খেয়াল করেন। এখানে কিন্তু একটা প্যাটার্নে সাজানো আছে, এভাবে সাজাতে হবে বিষয়টা এমন না, আপনি ভিন্নভাবে সাজাতে পারেন। এখানে শ্রেণী শিক্ষকদেরকে সামনে দিয়েছেন, তারপরে দিয়েছেন ক্যাপ্টেন, এভাবে দেওয়া আছে। বাট এটা আপনাদের নিজেদের সুবিধা মতো সাজাতে পারেন। আমি যদি একটু হিন্টস দিই কিভাবে সাজাতে পারেন। নাম্বার 1, শর্ট টু লং, যারা শর্ট হাইট তারা সামনে দাঁড়াবে, যারা টল, যারা লং, যারা লম্বা তারা গ্রাজুয়ালি পেছনে দাঁড়াবে। অর্থাৎ অ্যাকর্ডিং টু হাইট আপনাকে লাইনগুলা মেনটেন করতে হবে, যাতে করে পেছনে লম্বা ছেলেরা দাঁড়ালে বা লম্বা মেয়েরা দাঁড়ালে তারা যেন পেছন থেকে দেখতে পায়। তো লাইনের সামনে ধরেন আপনি ক্যাপ্টেনকে দিলেন, ক্যাপ্টেনের হাইট 5 ফিট 10 ইঞ্চি, তার পেছনে যে আছে তার হাইট 4 ফিট 11 ইঞ্চি, তার পেছনে যারা আছে 5 ফিট 2-3 ইঞ্চি, তাহলে ওই ক্যাপ্টেনকেই তো দেখবে, আর কিছুই দেখতে পাবে না সে। তো যে কারণেই কি করতে হবে, হাইট অনুযায়ী আপনাকে এই যে লাইন আপটা সাজাতে হবে। হাইট অনুযায়ী এই যে মানুষগুলাকে দেখছেন, এই লাইনগুলা হাইট অনুযায়ী সাজাতে হবে। ঠিক আছে? নাম্বার 1। দ্বিতীয়ত কি করতে পারেন, টিচার, ক্লাস টিচার সবার সামনে থাকলে কি উনি সবাইকে দেখতে পাবেন? সবার সামনে স্টুডেন্টদের দিকে মুখ করে যদি দাঁড়ান তাহলে দেখতে পাবে। অনেক সময় দেখা যায় পেছনে বাচ্চারা ডিসিপ্লিন ব্রেক করে, তো ক্লাস টিচার যদি পেছনে থাকে, সব লাইনের পেছনে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে দেখা যায় উনি সবকিছু দেখতে পারবেন, উনি হেল্প করতে পারবেন। কোন স্টুডেন্ট ডিসিপ্লিন ব্রেক করছে তাকে উনি তার কাছে যে কথা বলতে পারেন। ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষক প্রত্যেকটা ক্লাসের। আচ্ছা, শ্রেণী শিক্ষক কি আপনারা কি জানেন? কেউ কি বলতে পারবেন যে শ্রেণী শিক্ষক এটা কি? শ্রেণী শিক্ষক, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি যদি সহজ ভাষায় বলি, আমাদের গ্রামের স্কুল কলেজগুলাতে দেখবেন যে শুরুর পিরিয়ডটাতে নাম ডাকতে আসতো, অর্থাৎ রোল কল করতে, প্রেজেন্ট কারা আছে কারা অ্যাবসেন্ট আছে এটা। সো এক এক ক্লাসে কিন্তু এক একজন টিচার যান, উনি মূলত শ্রেণী শিক্ষক ওই ক্লাসের জন্য। আমি কি বুঝাতে পেরেছি? আর শহরের স্কুলগুলোতে এভাবে দিয়ে দেয়, এক একজন ক্লাসের ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষক, উনি ওই ক্লাসের রেসপন্সিবল, ওই ক্লাসের স্টুডেন্টদের দেখভাল করার দায়িত্ব সব ওনার, গার্ডিয়ানদের সাথে কমিউনিকেট করার দায়িত্ব ওনার, কোনো স্টুডেন্টদের কোনো অসুবিধা হলে, কোনো কিছু প্রয়োজন হলে ওই টিচারের মাধ্যমে যোগাযোগ করবে, ওই টিচার ওনাকে হেল্প করবে। এটা হচ্ছে শ্রেণী শিক্ষক। সেখানে শ্রেণী শিক্ষক প্রয়োজন হলে দিবেন, না হলে নাই। বাট স্টুডেন্ট আপনাদেরকে মেক শিওর দ্যাট
ইউ হ্যাভ টু মেনটেন দ্য লাইন অ্যাকর্ডিং টু দ্য হাইট। ঠিক আছে, আপনি অলওয়েজ ট্রাই করবেন হাইট অনুযায়ী লাইনগুলাকে স্ট্রেট রাখার। ঠিক আছে, তারা কি করবে, একজন আরেকজনের পেছনে দাঁড়াবে এবং ওয়ান হ্যান্ড ডিস্টেন্স রাখবে, সবাই ওয়ান হ্যান্ড গ্যাপ রাখবে। একজন আরেকজনের সামনে হাত সোজা করে শোল্ডার পর্যন্ত উঠাবে, দেখবে যে তার সামনে এক হাত গ্যাপ আছে। কেন? কারণ শপথ করতে হলে আমরা কি অন্যের কাঁধে হাত রেখে শপথ করব না অন্যের মাথায় হাত রেখে? আমরা যখন অ্যাসেম্বলিতে শপথ করি, আমরা কি একজন আরেকজনের কাঁধে হাত রেখে শপথ করব? না। তো যেন একজন আরেকজনের টাচ না হয়, অনেক জায়গাতে স্পেস কম থাকলে সেই ক্ষেত্রে ভিন্ন কথা, বাট দ্য রুলস সেজ দ্যাট ইউ হ্যাভ টু কিপ ডিস্টেন্স at least one hand distance. আপনাকে at least এক হাত গ্যাপ রাখতে হবে দুইজনের মাঝে। ঠিক আছে, এখন এরপরে যদি আসি, তাহলে গ্যাপ নিয়ে তারা দাঁড়াবে। সামনে অনেক সময় দেখা যায় প্রধান শিক্ষক এবং শিক্ষকের পেছনে অন্যান্য টিচাররা দাঁড়ান, কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বাট এখানে ডিফিকাল্ট রুলস হচ্ছে প্রধান শিক্ষক কোথায় দাঁড়াবেন, শিক্ষক কোথায় দাঁড়াবেন। এখন আপনার প্রতিষ্ঠানে যে দেখলেন যে দাঁড়ানোর জায়গায় নাই, স্টুডেন্টের কাছে দাঁড়াতে হচ্ছে, কে পতাকা সামনে কে পেছনে এটা দেখার সুযোগ নেই। সো এটা মেনে নিতে হবে, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে বা ওই প্রতিষ্ঠান কোন রুলস ফলো করে সেটার উপর ডিপেন্ড করবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখনো কিন্তু আমাদের প্রসিডিউরটাতে আসে নাই, এখনো অ্যাসেম্বলির প্রসিডিউরটাতে আসে নাই, আমরা একটু সিস্টেমটা জানার চেষ্টা করছি। ওকে, ওকে, এরপর দেখেন এখানে বলা হয়েছে অন্যান্য শিক্ষক কোথায় দাঁড়াবেন, প্রধান শিক্ষকের পেছনে এক লাইনে দাঁড়াবেন। যেসব শিক্ষার্থী উচ্চতায় খাটো তারা সামনে দাঁড়াবে। প্রত্যেক শিক্ষার্থী পরিমিত জায়গা রেখে দাঁড়াবে, যেন হাত তুলে শপথ নেওয়ার সময় কারোর গায়ে হাতের স্পর্শ না লাগে। যেটা আমি বলছিলাম, ওয়ান হ্যান্ড ডিস্টেন্স যদি রাখেন, ওয়ান হ্যান্ড গ্যাপ যদি রাখেন, তাহলে এটা আর এই হবে না, তারা একজন আরেকজনের গায়ে টাচ করবে না। ঠিক আছে, শিক্ষার্থীদের সংখ্যা অনুসারে শ্রেণীর ফাইলের সংখ্যা নির্ধারণ করতে হবে। শিক্ষক সমাবেশটি পরিচালনা করবেন। অনেক জায়গাতে দেখা যায় ফিজিক্যাল এডুকেশন টিচার পরিচালনা করেন, বাট স্টুডেন্টদের দিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস করান। আসলে স্টুডেন্টদের দিয়ে পরিচালনা যদি করাতে পারেন সেটা সবচেয়ে ভালো। স্টুডেন্টদেরকে ট্রেন আপ করবেন, তাদেরকে শিখাবেন, তাহলে যেটা হবে তাদের লিডারশিপ কোয়ালিটিস বিল্ড আপ হবে, তারা নেতৃত্ব দানের ক্ষমতা তাদের বৃদ্ধি পাবে। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসেন, তাহলে বেশি যদি স্টুডেন্ট হয় সেই ক্ষেত্রে কি করতে হবে, তাদের আপনারা লাইন চেঞ্জ করে ভিন্ন ভিন্ন লাইনই করতে হয়। দেখা যায় যে অনেক সময় একটা লাইন অনেক লম্বা, বাকি লাইনগুলো ছোট ছোট হয়ে গিয়েছে। তো অনেক সময় আমরা কি করি, সৌন্দর্যের জন্য লাইনগুলাকে কি করি, শর্ট করে করে ভিন্ন ভিন্ন লাইনে ভাগ করে দিই, যাতে করে এটা আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, দেখতে খুব সুন্দর লাগে। এখন এখানে অ্যাকচুয়াল যে প্রসিডিউর সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা কি? নাম্বার 1, জাতীয় পতাকা উত্তোলন। অ্যাসেম্বলিতে যেটা হয় সিকোয়েন্স অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন, অর্থাৎ অভিবাদন মিন্স জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। বুঝতে পেরেছেন? আপনাদের আফসার, আপনার প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হয়? জি স্যার, জি প্রতিদিন হয়, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত, মার্চের ফার্স্ট উইক পর্যন্ত। আচ্ছা, ফাইন। এখন খেয়াল করেন, অ্যাসেম্বলি অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে অ্যাসেম্বলি এরিয়াতে ন্যাশনাল ফ্ল্যাগ টানানো থাকে, আগে থেকে উঠানো থাকে, অ্যাসেম্বলির সময় উঠায় না। ঠিক আছে, আগে থেকে ন্যাশনাল ফ্ল্যাগ তাদের জি এসে উঠানো থাকে। এই উঠাকে নরমালি এটা উঠানোর কথা ন্যাশনাল ফ্ল্যাগ প্রধান শিক্ষকের, যে অ্যাসেম্বলি হবে, অ্যাসেম্বলিতে উনি ফ্ল্যাগ হোয়েস্টিং করবেন, অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলন করবেন। বাট
আমাদের দেশের কালচারটা এমন হয়ে গিয়েছে, আমাদের দেশে এটা দেখবেন ওই যে প্রতিষ্ঠানের দপ্তরি থাকে বা আয়া থাকে বা পিয়ন থাকে, তারা এটা আগে থেকে সেই সকালবেলা উঠিয়ে রাখে, তাই না? এরকমটা করে কিনা? জি জি, এরকমই হয়। এরকমই হয়, বাট অ্যাকচুয়াল রুলস হচ্ছে শিক্ষক এটা এই করবেন। সো বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করবেন। ওই সময় সকল শিক্ষার্থী সোজা হয়ে দাঁড়াবে, নড়াচড়া করবে না। জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করো বলার সাথে সাথে নির্দিষ্ট ভঙ্গিতে হাত তুলে সবাই সম্মান প্রদর্শন করবে। অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলন করা হবে, তখন সবাই অ্যাটেনশনে থাকবে, অ্যাটেনশন বা সাবধান। এই ক্ষেত্রে কমান্ডটা কেমন হবে? দল সাবধান হবে, সাবধান এরকম, অথবা সমাবেশ সাবধান হবে, সাবধান এরকম। অনেক প্রতিষ্ঠানে বলা হয় প্যারেড, ইংরেজিতে বললে অ্যাটেনশন, বা বাংলায় যদি বলে সাবধান, ঠিক আছে, এরকম হবে। এখন এক এক প্রতিষ্ঠান এক এক রকম রুলস ফলো করে, বাট সিস্টেম এক, রুলস এক একটা ফলো করলেও বা টার্ম এক এক রকম ইউজ করলেও এটার সিকোয়েন্সটা সেম। খেয়াল করেন তাহলে, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকা যখন উত্তোলন করা হবে, এরপরে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে সবাই। জাতীয় পতাকার প্রতি যখন সম্মান প্রদর্শন করবে সবাই, জাতীয় পতাকার দিকে স্যালুট দিবে, অর্থাৎ সম্মান মিন্স স্যালুট। কিভাবে স্যালুট দিবে? জাতীয় পতাকার যখন, অনেক সময় এটা হতে পারে 1 2 বা 1 2, যখন এক বলবে সবাই স্যালুট দিবে, হাত উঁচু করবে, ডান হাত কোথায়? ডান হাত আমাদের এই যে চোখের সাইড বরাবর। এরপরে আবার 2 বলার সাথে সাথে হাতটাকে নিচে নামিয়ে ফেলবে। এটা 1 2 বলতেও পারে, আবার 1 2 ও বলতে পারে। বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার, শুনতে ওকে। পাচ্ছি আমরা। জাতীয় পতাকা উত্তোলন করা হলো, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা শেষ। এরপরে কি হবে? সবাই আরামে দাঁড়াবে। আগে সাবধানে ছিল, সাবধানে থাকা অবস্থায় জাতীয় পতাকা উত্তোলন হয়েছে এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। হ্যাঁ, এটা বাংলায় যদি কেউ কমান্ড দেয় তাহলে সমাবেশ জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে, 1 2, অথবা 1 বলার সাথে সাথে সবাই হাত উঠাবে, 2 বলার সাথে সাথে সবাই হ্যান্ডস ডাউন করবে। ওকে, এরপরে সবাই আরামে দাঁড়াবে। আবার ওখানে কমান্ড হবে সমাবেশ আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও। এরপরে কি হবে? পবিত্র কোরআন থেকে পাঠ অথবা পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। ঠিক আছে, এখন অনেক প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন ধর্মের স্টুডেন্ট থাকার পরেও শুধুমাত্র কোরআন থেকে পাঠ হয়। কি কারণে হয়? কারণটা হচ্ছে অ্যাসেম্বলি তো লম্বা সময় করলে বাচ্চারা খোলা জায়গাতে দাঁড়িয়ে থাকতেও কিন্তু সমস্যা হয়। খেয়াল করবেন অনেক প্রতিষ্ঠানে মাথা ঘুরে পড়ে যায়। আপনারা কেউ কখনো মাথা ঘুরে পড়ে গিয়েছেন? জি, আমার প্রতিষ্ঠানে মাঝে মধ্যে ছাত্রীদের মধ্যে বেশি দেখা যায়, 2 একজন মাথা ঘুরায় পড়ে, খারাপ লাগে, অস্বস্তিকর অবস্থা হলে এর উপরে পাঠাই দেওয়া হয়। ওকে, এরপরে এই জন্যই মূলত যখন ধরেন একটা প্রতিষ্ঠানে শুধু কোরআন থেকে তেলাওয়াত না করে কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক 4টা ধর্মগ্রন্থ থেকে যদি পাঠ করা হয়, নরমালি আমাদের দেশে 4টা ধর্মগ্রন্থই প্রচলিত আছে। তো এই 4টা ধর্মগ্রন্থ থেকে পাঠ করলে দেখা যায় যে অনেক লম্বা সময় নেয় অ্যাসেম্বলিতে এই সাবধানে থাকতে, অনেক জায়গাতে রোদ থাকে খোলা মাঠে, তো বাচ্চাদের জন্যও কিন্তু এটা অনেক কষ্টকর। যত লম্বা সময় হবে তত তারা মাথা ঘুরে পড়তে থাকবে, একের পর এক এরকম হয়, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। তো যাতে তারা অসুস্থ না হয় এই জন্যই মূলত অনেক জায়গাতে শুধুমাত্র কোরআন থেকে তেলাওয়াত হয়। তাহলে নাম্বার 1 জাতীয় পতাকা উত্তোলন। এরপরে আপনারা আরেকটা পয়েন্ট দিতে পারেন,
জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, আবার নাও দিতে পারেন জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। নাম্বার 2, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। ঠিক আছে, এই সময় সবাই আরামে দাঁড়াবে। এরপরে শিক্ষার্থীরা যদি একটা ধর্মগ্রন্থ থেকে হয় তাহলে একজন শিক্ষার্থী যে তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, এরপরে বাকিরা শুনবে। এরপর শুধুমাত্র এই সময় আরামে দাঁড়াবে, অ্যাসেম্বলিতে শুধু এই সময়ে সিকোয়েন্সের মধ্যে আরামে দাঁড়াবে। আর একটা সময় আরামে দাঁড়াতে হয় সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। তাহলে প্রথমে কিন্তু সাবধানে থাকবে। নাম্বার 3 হচ্ছে, খেয়াল করেন, জাতীয় সঙ্গীত। এই কোরআন তেলাওয়াত বা ধর্মগ্রন্থ পাঠ, এটার পরে হবে কি জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের সময় সবাই সাবধানে থাকবে এবং জাতীয় সঙ্গীত গাইবে। জাতীয় সঙ্গীতের পরে শপথ। আমাদের এর আগে কিন্তু মাঝে এটা চেঞ্জ হয়েছিল, জাতীয় সঙ্গীতের আগে শপথ নিয়ে আসছিল, পরে ওটা আবার চেঞ্জ করে জাতীয় সঙ্গীতের শেষে শপথ দিয়েছে আবার। ঠিক আছে, জাতীয় সঙ্গীতের শেষে শপথ হবে। শপথের সময় সবাই সোজা হয়ে থাকবে। আমাদের যে শপথ বা ওথ যেটাকে আমরা বলি, এই শপথটা কি আপনাদের কারো মনে আছে? কেউ বলতে পারবেন? হ্যালো, জি, আমার মনে আছে। আপনার কোনটা মনে আছে? আমাদের দেশে 2টা শপথ প্রচলিত আছে। এখন বর্তমানটা মনে আছে নাকি এর আগে গত যে আমাদের প্রিভিয়াস সরকারের আমলে আর একটা শপথ ছিল? কোনটা বলবেন? দুইটার একটু একটু মনে আছে, আসলে দোনোটা পুরোপুরি মনে নাই, হয়তো বলতে গেলে আটকা পড়বো, যার কারণে দোনোটা মনে আছে। একটু একটু বেশি একবার রিল্যাক্সে বলা যাবে না। আচ্ছা, বর্তমান সময়ে যেটা আছে, যেটা আমাদের আগেও আমরা স্কুল কলেজে করেছি, ওই শপথটাই মূলত এখন আবার আগে সেই শপথে ফিরে আসছে। তো যারা আজকের ক্লাসে আছেন, শপথটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? অনেক সময় আপনি ফিজিক্যাল এডুকেশন টিচার, আপনি যদি শপথটা না পারেন, এটা আপনার জন্য লজ্জাজনক হতে পারে। অনেক সময় জিজ্ঞাসা করতে পারে বিভিন্ন ভাই বাবুদের, শপথটা বলেন দেখি। সেরকম কিন্তু হতে পারে। তো শপথটা যদি আমরা একটু বলি, আমরা আফসার হোসেনের সহযোগিতা নিব। আপনি বলেন, যতটুকু পারবেন বলবেন, কোনো জায়গাতে মিস্টেক হলে আমি আপনাকে ধরিয়ে দিব, এতে করে আপনারও সুবিধা হবে। আর বাকি আমরা সবাই শুনবো, ঠিক আছে? সবাই অলমোস্ট অনেক কিছু জানি, হয়তো গ্যাপ হয়ে যাওয়ার কারণে একটা লম্বা সময় এটার সাথে আমরা নাই। স্কুল কলেজে অ্যাসেম্বলি এখন আর করতে হয় না, সবাই হায়ার এডুকেশনে আছেন, বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে পড়েন, যে কারণেই অনার্স বা মাস্টার্স এর আছেন, বা অনেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করাও আছেন। সো যে কারণে আমাদের এটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আফসার হোসেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পারছি স্যার। আপনি এই বর্তমান যে শপথ সেটা বলবেন, ওকে? হ্যালো, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আফসার হোসেন, জি স্যার, শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছি। আমাকে? আমার স্যার একদম পুরোপুরি মনে নাই তো, এখন বলতে আনইজি ফিল হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার আমি বলবো? হ্যাঁ, শিওর শিওর। আব্দুল গফফর, বলেন প্লিজ। রাকিবুল বলছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন প্লিজ। আচ্ছা, ভুল হলে ক্ষমা করবেন, একটু ধরিয়ে দিবেন। নিশ্চয়ই। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকব। হে আল্লাহ, হে মহান আল্লাহ বা সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি সুন্দর বলেছেন এবং ঠিক বলেছেন। ঠিক আছে, এর আগে মাঝে একটা লাইন অ্যাড করা হয়েছিল, বাট ওটা এখন অবশ্য নাই। অন্যায় ও দুর্নীতি করিব না
এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না, এরকম একটা লাইন অ্যাড করা হয়েছিল, বাট ওটা এখন নাই। আপনি যেটা বলেছেন এটা এখন বর্তমানে শপথ হিসাবে প্রচলিত রয়েছে আমাদের জি। দেশে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি ভালো বললেন। বললাম যে এখনকার শপথ কি, ঠিক আছে। গত সরকারের আমলে কিন্তু আর একটা শপথ ছিল, আপনারা কেউ আবার ওটা মুখস্থ করে থাকবেন না, ওটা এখন আর ওটা ব্যান্ড হয়ে গিয়েছে, যেহেতু চেঞ্জ হয়েছে ওটার এ নাই। এরপরে দেখেন শপথ শেষ, এখানে কি বলা হয়েছে, তবে হাত কোণ বরাবর রাখবে, শোল্ডার বরাবর অর্থাৎ কাঁধ বরাবর হাত উঁচু করবে, এবং এই সবার হাতের তালু খোলা থাকবে, পাম খোলা অবস্থায় থাকবে। আমরা অনেক জায়গাতে অনেক প্রতিষ্ঠানে আপনারা খেয়াল করবেন যে হাত মুষ্টিবদ্ধ থাকে, হাত মুষ্টিবদ্ধ রাখা। হ্যাঁ, মুষ্টি অবস্থায় দেখবেন। জি জি, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। রহমান শুনতে পাচ্ছেন? একটু মিউট করে রাখেন। ওকে, থ্যাংক ইউ। সো শপথের সময় কি করতে হবে, হাতের তালু খোলা রাখতে হবে, ঠিক আছে, এটা রুলস। শপথ বাক্যটা সবাই একটু দেখে নেবেন, এজন্য আমি আপনাদের গ্রুপ আপলোড দেব। এরপরে শপথ শেষে প্রতিষ্ঠান প্রধানের ভাষণ বা বক্তব্য। রহমান শুনতে পাচ্ছেন? সকলেই মিউট করে রাখেন, নইলে তো ক্লাস বোঝা যাবে না। মতিউর রহমান, আমার এখান থেকে মিউট করার অপশন নাই, যে কারণে আমি ওকে, থ্যাংক ইউ। মতিউর রহমান, আপনি আনমিউট করলে আমরা সবাই আপনার ওখান থেকে নয়েজ আসছে, যে কারণে আমাদের অসুবিধা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। খেয়াল করেন, শপথের পরে প্রধান শিক্ষকের ভাষণ প্রয়োজন বোধে, অর্থাৎ যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে প্রধান শিক্ষক অথবা অন্য কোনো শিক্ষক বক্তব্য রাখতে পারেন। এই সময় অবশ্যই খেয়াল রাখবেন, এই সময় সবাই কি করবে, আরামে দাঁড়াবে, অর্থাৎ সাবধান অবস্থায় থাকবে না, আরামে দাঁড়াবে। এরপরে এখানে বলা হয়েছে 5 মিনিটের জন্য শরীর চর্চা পিটি, যেহেতু 5 মিনিট বলা হয়েছে কেন, কারণ আমাদের অ্যাসেম্বলিতে আমরা কিন্তু এনাফ টাইম পাই না, আমাদের আবার দেখা যাবে ফার্স্ট ক্লাস স্টার্ট হয়ে যায়, ক্লোজ থাকে টাইমটা, যে কারণেই ক্লাস শুরু হয়ে যাওয়ার সময় হয়ে যায়, যে কারণে অ্যাসেম্বলিতে লং টাইম পিটি করানোর সুযোগ হয় না। তো যদি প্রয়োজন মনে করেন, এখন প্রয়োজন কোন সময় হয়, ফিজিক্যাল এক্সারসাইজ বা এই পিটি আমরা যেটাকে বলছি ফিজিক্যাল ট্রেনিং, এটা কখন প্রয়োজন হয়, এটা নরমালি শীতকালে, শীতকালে একটু সবাইকে ওয়ার্ম করার জন্য, অ্যাসেম্বলিতে সবাইকে গরম করার জন্য, শরীরটাকে গরম রাখার জন্য আপনারা এক্সারসাইজ করাতে পারেন। গরমের দিনে রোদ থাকে, গরম থাকে, বর্ষা থাকে, গরমের দিনে কিন্তু ডিফিকাল্ট করাটা। তো টাইমটাও বুঝতে হবে। বাচ্চারা একবারে শুরুতেই অ্যাসেম্বলিতে আসলো, সবাই ঘামে বা সোয়েটিং এর কারণে সবার জামা কাপড় ভিজে গেল, তো তাদের জন্য কিন্তু ক্লাস করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য শীতকালে চাইলে একটু এক্সারসাইজ করলে তাদের শরীরটা গরম থাকে, শীতকালে আমরা একটু গরম থাকতে পারলাম, আমাদের জন্য ভালো লাগে, শরীরে ভালো লাগে অ্যাক্টিভিটিস করতে। তো যেখানে এটা শীতকালে প্রয়োজন বোধে। তাহলে এখানে 6টা সিকোয়েন্স আছে, এই পর্যন্ত, এই 6 পর্যন্তই হচ্ছে অ্যাসেম্বলি সিকোয়েন্স। প্রত্যেক সমাবেশ শেষে শিক্ষার্থীরা কক্ষের সাথে সারিবদ্ধভাবে শ্রেণীকক্ষে প্রবেশ করবে, ঠিক আছে। এখানে সিকোয়েন্স গুলো তাহলে যদি একবার বলি, জাতীয় পতাকা উত্তোলন নাম্বার 1, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। নাম্বার 2, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। নাম্বার 3, ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় সঙ্গীত। নাম্বার 4, ওথ বা শপথ। নাম্বার 5, প্রতিষ্ঠান প্রধানের স্পিচ বা ভাষণ বা বক্তব্য। এবং নাম্বার 6, এই প্রতিষ্ঠান প্রধানের যে বক্তব্য, এই সময় কি করবে, সবাই আরামে দাঁড়াবে, আর এটা যদি প্রয়োজন হয়, প্রয়োজন না হলে অ্যাসেম্বলি শেষ। এরপরে ফিজিক্যাল এক্সারসাইজ যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে। তাহলে অ্যাসেম্বলির সিকোয়েন্সটা কি মনে থাকবে সবার?
স্যার জি এক্ষেত্রে আমরা কি তানভীর। কি জি অনুশীলন স্যার, করাতে পারি? জি স্যার থাকবে। তুমি কি বলছিলেন? ক্লিয়ার শুনতে পাইনি, আবার বলুন। আপনি 6 নাম্বারটা বলছেন না, পিটি, আমরা কি কি পিটি করাতে পারি, এরকম যদি একটা আইডিয়া দিতেন। আচ্ছা, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। এখানে ফিজিক্যাল এক্সারসাইজ এমন কিছু কমন এক্সারসাইজ করাতে হবে যেগুলো ইজি, যেটা বাচ্চাদের ওই অ্যাসেম্বলিতে যে এক্সারসাইজ গুলা করতে ওরা খুব স্বাচ্ছন্দ্য ফিল করে। নর্মালি আমরা স্কুল ড্রেসে স্কুলে আসি, রাইট? ছেলেদের প্যান্ট পরা থাকে, শার্ট পরা থাকে, ইন করা থাকে। মেয়েদের ক্ষেত্রে ড্রেস পরা থাকে, পাজামা পরা থাকে। সো এই ড্রেস গুলা কিন্তু খুব মুভেবল হয় না। আপনি এখানে এমন টাইপের এক্সারসাইজ অ্যাজ এ টিচার আপনাকে সিলেক্ট করতে হবে যে এক্সারসাইজ গুলা ওরা খুব সহজে করতে পারে। ক্যালিস্থেনিক্স অর্থাৎ মুক্ত হস্তে ব্যায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু রয়েছে যেগুলা কোনো ইকুইপমেন্ট প্রয়োজন হয় না, জায়গায় দাঁড়িয়ে কিছু এক্সারসাইজ করতে পারে। এটা 8 কাউন্টের হতে পারে, 12 কাউন্টের হতে পারে, 16 পর্যন্ত কাউন্ট করে হতে পারে। অনেক সময় আমরা কাউন্ট করি না, 1 2 3 4 এভাবে। জাম্পিং জ্যাকস হতে পারে। একদিন আমি একটা ক্লাস নিব, সেখানে আমি আপনাদের কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দেখাবো। বুঝতে পেরেছেন যে কত সহজ সহজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে যেগুলা বাচ্চাদের করানো যায়। অনেক ধন্যবাদ স্যার। প্রতিষ্ঠানে খেয়াল করবেন যে অনেক প্রতিষ্ঠানে আছে, অনেক জুনিয়র স্টুডেন্ট থাকে, ওই প্লে নার্সারি থেকে শুরু করে 12 পর্যন্ত থাকে। সো ছোট বাচ্চাদের কিন্তু কঠিন এক্সারসাইজ করালে তারা তো পারবে না। সো আপনাকে ডিমান্ড অনুযায়ী, ক্লাস অনুযায়ী প্ল্যান করতে হবে। অনেক জায়গাতে আছে সিনিয়র ডিভিশন, জুনিয়র ডিভিশন আলাদা আলাদা অ্যাসেম্বলি হয়। অর্থাৎ বড়দের ক্ষেত্রে আছে অ্যাসেম্বলি অন্য দিনে, ছোটদের ক্ষেত্রে অ্যাসেম্বলি অন্য দিনে। ছোটদের ক্ষেত্রে আলাদা এক্সারসাইজ করাতে হবে যেটা ছোটরা পারে, বড়দের ক্ষেত্রে বড়রা যা পারে ইজি সেটা করাতে হবে। ঠিক আছে, এরকম। এটা জাস্ট কাইন্ড অফ ওয়ার্মিং আপ এক্সারসাইজ। এমন এক্সারসাইজ করালে ওরা যাতে করে ওরা ওয়ার্ম হতে পারে। জি বলেন। স্যার, আমার একটু কনফিউশন কাজ করতেছে। বিষয়টা হচ্ছে যে আরামে দাঁড়ানোর বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে আপনার আপনি মাত্র স্লাইড দেখালেন যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার সময় আরামে দাঁড়াবে। এন্ড হচ্ছে শিক্ষক মানে প্রধান শিক্ষক যখন ভাষণ দিবে প্রয়োজন বোধে তখনও হচ্ছে শিক্ষার্থীরা আরামে দাঁড়াবে। কিন্তু আমরা যখন ছোটবেলায় অ্যাসেম্বলি করেছি তখন দেখেছিলাম যে আরামে দাঁড়ানো বলতে হচ্ছে পিছনে হাত দিয়ে ওই দুই পায়ের মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখে দাঁড়ানোটাকে আরামে দাঁড়ানো বলে। তো আরামে দাঁড়ানোর সময় কি মানে আরামে দাঁড়ানো কি এক্স্যাক্টলি ওইটাই মিন করতেছেন আপনি? জি জি, ওটাই আরামে দাঁড়ানো। আপনি যেটা বলেছেন, অ্যাসেম্বলিতে স্টুডেন্টদেরকে দুটো টার্ম ইউজ করা হয়, একটা হচ্ছে সাবধান আর একটা আরামে দাঁড়ানো। সাবধানটা হচ্ছে পা দুটা ভি এর শেপে থাকে, ক্লোজ থাকে, ভি এর মতো দেখতে, ভি আকৃতি। অর্থাৎ আমাদের দুই পায়ের হিল অর্থাৎ পেছনের অংশ, গোড়ালি, এই দুটা ক্লোজ থাকে আর সামনের অংশটা গ্যাপ থাকে, অর্থাৎ জাস্ট লাইক ভি, ভি এর মতো থাকে। হাত দুটি মুষ্টিবদ্ধ অবস্থায় আমাদের প্যান্ট বা শার্ট বা জামার সাইডে যে সেলাই থাকে সেলাই বরাবর ডাউনওয়ার্ড থাকে নিচের দিকে। এটা হচ্ছে সাবধান অবস্থায়, সামনের দিকে দেখতে হয়। আর আরামে দাঁড়ানোটা আপনি যেমনটা বললেন, দুই পায়ের মাঝে গ্যাপ থাকে, তবে এই গ্যাপটা কতটুকু, নট মোর দেন শোল্ডার ওয়াইড। আপনার শোল্ডার যতটুকু চওড়া একটা মানুষের শোল্ডার, আমি আমার শোল্ডার যতটুকু চওড়া আমি সর্বোচ্চ ওই দূরত্ব নিয়ে দাঁড়াতে পারবো, তার বেশি নিলে ইমব্যালেন্স দেখাবে, খারাপ দেখাবে। ঠিক আছে। আর পেছনে এই বাম হাতের উপরে ডান হাত, এটাই হচ্ছে আরামে দাঁড়ানো। সো কনফিউশনটা কি ক্লিয়ার হয়েছে এখন? জি স্যার, মানে আমি আসলে ভাবতেছিলাম অনেকদিন আগের কথা তো, ছোটবেলায় তো মানে আমার আসলে ভালোভাবে রিকগনাইজ করতে পারতেছিলাম না যে হাতটা পিছনে রেখেই আমাদের প্রধান শিক্ষকের ভাষণটা শুনতে হবে কিনা। এই জন্য থ্যাংক ইউ স্যার। কেন শুনতে হবে আরামে দাঁড়িয়ে? কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে স্পিচ অনেক লম্বা হতে পারে। সো লং টাইমের জন্য যদি আপনি সাবধান অবস্থায় থাকেন, অ্যাসেম্বলিতে এমনি তো অন্য সময় আপনাকে সাবধান থাকতে হচ্ছে এক্সেপ্ট রিসাইটেশন। তো এই রিসাইটেশন বা তেলাওয়াতের সময়, ওই সময় বাদে বাকি সময়গুলো আপনাকে সাবধানে থাকতে হচ্ছে। তো লম্বা সময় সাবধানে থাকলে বাচ্চাদের কি হয়, মাথা ঘুরে পড়ে যেতে পারে। তো যখন স্পিচ হয়
এই সময় আরামে দাঁড়াতে হয়, কারণ অনেক সময় রেসপন্স করতে হয় অনেক কিছু, ঠিক আছে? অনেক সময় বসতে বলতে পারে, মাঠে খোলা মাঠে যদি জায়গা ঘাস থাকে অথবা পাকা ফ্লোর থাকে সেখানে বসে কথা বলতে পারে। তো স্পিচে তো লিমিটেশন নরমালি থাকে না, অনেক সময় শর্ট টাইমে শেষ হয়, আবার অনেক সময় লং টাইমে শেষ হয়, যে কারণে এই স্পিচের সময় আরামে দাঁড়াতে হয়, এটাই রুলস। তাহলে আমি যদি আরেকবার একটু সামারি করি, আমরা অ্যাসেম্বলির প্রসিডিউরটা নাম্বার 1 টা কি হবে? আপনারা একটু বলেন, রেসপন্স করেন। নাম্বার 1 জাতীয় অ্যাসেম্বলির যে পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন। জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। এক্স্যাক্টলি। নাম্বার 2 কোরআন থেকে তিলাওয়াত, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত বা পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত। জাতীয় এখন সঙ্গীত, এই সময় কি থাকবে? কোন অবস্থায় থাকবে? কোরআন থেকে তেলাওয়াতের সময় সবাই সাবধানে আরামে। থাকবে। আরামে থাকবে। আরামে আরামে দাঁড়াবে। আর প্রথমে যে অপশনটা ছিল জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, ওই সময় কিন্তু সবাই সাবধানে থাকবে। জাতীয় পতাকা উত্তোলন শেষ, রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন, জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত, এই ক্ষেত্রেও কিন্তু সবাই সাবধানে দাঁড়াবে। নাম্বার 4 শপথ পাঠ। শপথ, শপথ বাক্য পাঠ করা। বা ওথ, এই শপথের সময় সবাই সাবধানে থাকবে। নাম্বার 5 প্রতিষ্ঠান প্রদানের ভাষণ, প্রতিষ্ঠান প্রধানের ভাষণ, প্রয়োজন বোধে প্রতিষ্ঠান প্রধানের ভাষণ বা বক্তব্য, এই সময় সবাই কোন পজিশনে থাকবে? আরামে। এক্স্যাক্টলি। আর নাম্বার 6 প্রয়োজনীয় কিছু বোধে এক্সারসাইজ করবেন, শরীর চর্চা। প্রয়োজন বোধে এক্সারসাইজ, এই সময় এই এক্সারসাইজ নরমালি আপনি ওই সময় সবাই আরামে দাঁড়ায়, আবার সাবধান হয়, এক্সারসাইজ শুরুর জন্য সবাই সাবধান হয়, সো ওইটা ম্যান্ডেটরি না। এমডি এক্সারসাইজের সোহাগ ধরন শুনতে বুঝে আমরা পাচ্ছেন? আপনি হ্যান্ড রাইজ করুন। আরামে দাঁড়ানোর। রাফি ইসলাম রাফি কিছু বলতে চাচ্ছেন? না, বললাম যে এক্সারসাইজের অনুযায়ী মানে ধরন অনুযায়ী আমরা অনেক সময় সাবধান করি, আবার আরামে দাঁড় করাই আর কি। এক্স্যাক্ট। এমডি সোহাগ হ্যান্ড রাইজ করেছেন, শুনতে পাচ্ছেন আমাকে? কিছু বলতে চান? বললে আনমিউট করেন। ওকে। আমি একটু যদি আপনাদেরকে বলি, এখানে একটা সাবজেক্টের পিডিএফ একসাথে তৈরি করা আছে, বুঝতে পেরেছেন? এটা আমারই তৈরি করা, যদি আপনারা আগেও কোথাও এটা পেয়ে থাকেন তাহলে সেটাও আমার তৈরি করা, কারণ আমি ছাড়া এটা এখনো পর্যন্ত আমার এগুলাই এই প্রতিষ্ঠানগুলোতে পড়ানো হয়, আর অন্যরা নিজেদের মতো করে কেউ দিয়েছে কিনা জানা নেই, বাট এটা আমার নিজের হাতে তৈরি করা। সো আমি আপনাদেরকে এই একটা সাবজেক্টের পিডিএফ আজকেই দিয়ে দিব আপনাদের গ্রুপে, আপনারা গ্রুপ থেকে নিয়ে নেবেন পিডিএফটা ডাউনলোড করে। আমার কাছে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ পিডিএফও রয়েছে, বাট ক্লাস ওয়াইজ দিলে আপনারা কনফিউজড হয়ে যাবেন, যতগুলা দিয়েছি সবগুলো পাবেন না, শেষে কনফিউশন থাকবে। তো আমি আজকে পুরা ক্লাসের পিডিএফ মানে পুরা এই সাবজেক্টের পিডিএফটা আজকে দিয়ে দিব, যাতে করে আপনাদের সুবিধা হয়। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, এটাই ভালো হবে। জি, দ্য গোল অফ বিসিএস, বুঝতে পারছেন? আপনি স্যার কিছু আমাদের বলতে চান? হবে জি শীট দেওয়া হবে কি স্যার পিডিএফ এর পাশাপাশি? পিডিএফটাই শিট, পিডিএফটাই শিট। ইচ্ছা করলে যার যার মতো এটা পিন করে নিতে পারবেন। এক্স্যাক্টলি, আপনারা এটা আপনাদের মতো করে প্রিন্ট করে নিতে পারবেন, তাহলে মোবাইল বা ল্যাপটপে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যালো স্যার, আমি কিছু বলতে চাই। জি বলেন, মতিউর রহমান। স্যার বলছিলাম যে আমাদের আসলে তো আমি প্রথমে বুঝতে পারিনি আমাদের জুম ক্লাস
হচ্ছে, তো এই ক্লাসটা কোন কোন দিনে হবে স্যার? এই ক্লাসটা যেহেতু এই বছরটা কেবল শুরু হলো, এখন আমার সাথে যতটুকু কথা হয়েছে আপনাদের সপ্তাহে একটা করে ক্লাস হবে। শনিবার 7টা থেকে 8টা। প্রত্যেক শনিবার 7টা থেকে 8টা। কালকে আমার একটু ব্যস্ততার কারণে এই ক্লাসটা আজকে, গতকালকের ক্লাসটা আজকে হচ্ছে। তাছাড়া স্যার আমাদের মানে সরাসরি কোনো ক্লাস হবে না? সরাসরি আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে পরবর্তী। স্যার আমাদের আপনার অফিসের অ্যানাউন্সমেন্ট কোন নিশ্চয়ই মাস শুনতে নাগাদ পাচ্ছেন। হতে পারে? অবেদুল ভাই, আপনি আবার একটু বলেন সবার উদ্দেশ্যে। জি ভাই, তাহলে মান্থলি রুটিনটা দিয়ে দিন, ক্লাস রুটিন তাহলে। আচ্ছা আচ্ছা, আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আপনাদের ফেব্রুয়ারি মাসটা সপ্তাহে একটা করে ক্লাস হবে এভরি স্যাটারডে 7 to 8 PM। হ্যাঁ, প্রত্যেক শনিবার রাত্রে 7টা থেকে 8টা পর্যন্ত। এবং মার্চ থেকে আপনাদের শুক্র শনিবার 2 দিন ক্লাস হবে। এরপরে পরীক্ষার আগে আপনাদের 4 দিন করে সপ্তাহে ক্লাস হবে। তখন বেশি ক্লাস প্রয়োজন হবে, সলভ ক্লাস দরকার হবে, আপনাদের কিছু এক্সাম হবে, ইন কোর্স এক্সাম। সেই ইন কোর্স এক্সামের কোশ্চেন সলভ নিয়েও আলোচনা করা হবে। এই সব কিছু হবে। আর ফাইনাল পরীক্ষার আগেই আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অ্যারেঞ্জ করা হবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এমডি সোহাগ, আপনি শুনতে পাচ্ছেন? আপনি হ্যান্ড রেজ করেছেন অনেকক্ষণ। কিছু বলতে চান? বলতে চাইলে আনমিউট করে কথা বলতে হবে। ওকে, আনমিউট করে কথা বলার সিস্টেমটা অনেকে হয়তোবা গুগল মিটে অভ্যস্ত না, হওয়াটাই স্বাভাবিক। আপনাদের স্ক্রিনে একটা মাইক্রোফোনের মতো চিহ্ন দেখা যাচ্ছে, দেখেন। যদি কেউ মোবাইলে কানেক্টেড থাকেন বা অন্য কোনো ডিভাইসে, ওইটাতে ক্লিক করলে যখন ওটার উপরে কোনো দাগ থাকবে না, তখন ওটা বোঝাচ্ছে আপনি আনমিউট করে রেখেছেন। মাহবুবুর, এমডি মাহবুবুর, কিছু বলতে চান?